আজকের বলা গল্পটি কোনো বিশিষ্ট লেখকের লেখা নয় বা কোনো জায়গা থেকে সংগ্রহ করাও নয়। এটি সম্পূর্ণই আমার কল্পনা দ্বারা তৈরি। আমি মৌমিতা ঘোষ। আপনাদেরকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে, এবং যিনি আমার গল্পটি বর্তমান শুনছেন তাকে একান্তই ধন্যবাদ গল্পটিকে শোনবার জন্য। সুবাস। এই সুবাস শব্দটি অত্যন্তই ছোট, কিন্তু এর বর্ণনা বৃহৎ। প্রতিটি বস্তুর যেমন একটি নির্দিষ্ট ছন্দ থাকে, ঠিক তেমনি প্রত্যেকটি বস্তুর একটি নির্দিষ্ট সুবাসও থাকে। কেবলমাত্র সেই সুবাসটিকে খুঁজে নিতে হয় আমাদেরকেই। এবার সেটা তুমি কি করে খুঁজে বার করবে তা নির্ভর করছে সম্পূর্ণই তোমার উপর। আজকের গল্প সুবাস। সারাদিনের এক প্রকাণ্ড বাস্তবতা নিষ্ঠুরতাকে ভেদ করে এক টুকরো রোদ এসে পড়েছে একটি চিলেকোঠা ঘরের জানালা দিয়ে। সেই রোদটি ছড়িয়ে ছিটিয়ে গেছে ঘরটির বিভিন্ন স্থানে, কিছুটা টেবিলে, কিছুটা একটা ছোট্ট চৌকিতে, আবার কিছুটা এসে পড়েছে সুবাসের মুখে ও হাতে। সুবাস কিন্তু এক মন দিয়ে তাকিয়ে আছে তার বাড়ির সামনের সরু গলিটির মোড় ঘোরবার দিকে। সে দেখছে বেশ কিছুক্ষণ ধরে দুটি রিকশাওয়ালা ক্রমাগত ঝগড়া করে চলেছে। সেই লোক দুটি কি বলছে সেটা কিন্তু সুবাস জানে না, কিন্তু সুবাস এটা ভেবেই খুব খুশি যে সে লোক দুটির ঝগড়া দেখতে পাচ্ছে। এরই মধ্যেই সুবাসের চোখ গেল দুটি বাচ্চার দিকে। পিঠে ব্যাগ নিয়ে বাচ্চা দুটি স্কুলে যাচ্ছে। সুবাস তার মায়ের গলা পায়। তার মা বলছে, তাড়াতাড়ি এসো টিয়া। না, টিয়া সুবাসের নিকনেম নয়, এটা তার বোন। সুবাস দেখল সামনে সে সরু গলিটি দিয়েই তার মা তার বোনকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। তার মা একবার উপরের দিকে দেখলও না যে সেই ছোট্ট ঘরটি, চিলেকোঠার সেই ছোট্ট ঘরটি, যে ছোট্ট ঘরটিতে রয়েছে 14 বছরের সুবাস। নিতান্তই একা 14 বছরের সুবাস সেই ছোট্ট ঘরটিকে নিজের পৃথিবী করে একাই রয়েছে। আর তার সেই ছোট্ট জানালাটা তার দুটো চোখের সমান। সুবাসের মনে পড়ে সে কতদিন স্কুলে যায়নি, কতদিন বিকেলে খেলবার ময়দানে যায়নি, বাড়ির সামনের সরু গলিতে ক্রিকেট খেলেনি কতদিন হয়ে গেল, তার প্রিয় বন্ধু অর্ণবের সাথে ভিডিও গেম খেলেনি তো বহুদিন। এই ভাবতে ভাবতেই তার অজান্তেই তার দুই চোখ দিয়ে বয়ে চলেছে অশ্রুধারা। সারা গাল বেয়ে হাতে এসে পড়ল দুফোঁটা জল। এতেই সান্নিধ্য ফিরল তার। হঠাৎ তার চোখ দুটো জানালার বাইরের পৃথিবীকে ছাড়িয়ে এসে তার ছোট্ট চিলেকোঠার ঘরের একটি ঘড়ির দিকে থমকে দাঁড়ালো। ঘড়িতে এখন 10টা বাজে। কই, আজ তো খাবার আসলো না তার। চৌকির থেকে কোনো মতে পাটা নিচে ফেলল সুবাস। কাল বিকেলে যে 3টে গোটা সে দেখেছিল সদ্যজাত, সেই 3টে গোটা দিয়ে এখন পুঁজ বার হচ্ছে। কি তীব্র অসহ্যনীয় এক যন্ত্রণা তার শরীরে। মনে হচ্ছে তার সর্বশরীর এক অজ্ঞাত যন্ত্রণায় ছিন্ন বির্ণ হয়ে যাচ্ছে। কি করেই বা সে বলবে তার খিদেতে পেট জ্বলছে, কেউ তার খাবারটা দিয়ে যাক। এই 3 দিন
সুভাষ কথাও বলতে পারছে না। কথা বলতে গেলেই জিভের গোড়া একটা টান পড়ছে। হায় ঈশ্বর, কি অদ্ভুত তার জীবন। আর এগোতে পারে না সুভাষ। আবার চৌকির ওপরে বসে পড়ে এসে। অঝরে বয়ে চলে তার চোখের জল। কি পাপটাই না সে করেছিল, যার ফল তাকে এইভাবে ভুগতে হচ্ছে। কি ভীষণ এই একাকিত্ব। এই ভীষণ একাকিত্ব প্রতিনিয়ত তাকে গ্রাস করে চলেছে। আর পারছে না যে সুভাষ, সেটা কি বাইরের জগৎ বুঝতে পারছে না যে সুভাষ আর পারছে না? তার দম বদ্ধ হয়ে আসছে। তার মুক্তি চাই। না, কেউ বুঝতে পারছে না। কেউ না, এমনকি এই ঘরটা পর্যন্ত বুঝতে পারছে না যে সুভাষের মুক্তি চাই। এমন তো ছিল না তার জীবন। আজ সে ক্ষুধার্ত, তাও খাবার আসে না। আর একদিন মা তার পেছনে খাবার নিয়ে ঘুরতো। কোথায় হারিয়ে গেল সেই দিনগুলি? সুভাষ দেওয়ালে হেলান দিয়ে বসল। তার মনে পড়ছে তার ভালো দিনগুলি কেটে গিয়ে এমন দুর্দিনে পদার্পণ করবার মুহূর্তগুলি। সুভাষকে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তবে ডাক্তার বারবার একই কথা বলে, এই রোগ কি তারা তা জানে না। তবুও ওষুধ দেয়, যদি ঠিক হয়। প্রায় 3 মাসের মতন ডাক্তারের পিছনে ঘোরাঘুরি করবার পর আর যখন কোনো উপায় থাকে না, তখন উপায় হয়ে ওঠে এই চিলেকোঠার ঘরখানি। আজ 6 মাস সে এই ঘরে একা। হ্যাঁ, একা। এই একাকিত্বই তার পছন্দ। তাতে যাই হোক, আফসোস হোক আর নাইবা হোক, তার একাকিত্ব যে সত্যি, এটা তো তাকে মানতেই হবে। সুভাষের মনে পড়ে এই 6 মাসে মাত্র 3 বার তার মা এসেছে তার ঘরে। তার বাবা মাঝে মাঝে আসেন, সব পরিষ্কার করে আবার চলে যায়। সুভাষের মনে হয় তার প্রতি হয়তো বৃতৃষ্ণা জন্মেছে তার পরিবারের সবার। কি পাপটাই যে করেছিল সুভাষ, কে জানে। সুভাষ তার বোনকে এর মধ্যে একদিনও দেখেনি। সবার ভাবনা, তাকে ছুলে যদি তাদেরও এমন হয় তখন কি হবে। ডাক্তার বলেছিল এটা ছোঁয়াচে নয়, তবু বিশ্বাস কি? ডাক্তার যেখানে রোগের কোনো কিছু বলতেই পারেনি, কোথা থেকে উৎপত্তি, কিভাবে কি হয়েছে, ঠিকমতো ওষুধ দিতে পারেনি, সেখানে ডাক্তার বলুক আর না বলুক তাতে কি আসে যায়? সেটা মানতে পরিবার বাধ্য ছিল না। সুভাষের মনে পড়ছে তার খাবারটা তো রোজ এর মধ্যে চলেই আসে, কই আজ আসলো না কেন? চিলেকোঠার ঘরের দরজার নিচ দিয়ে দেওয়া হয় তার খাবারটা। দরজার নিচে একটা ছোট পদ বানানো হয়েছে, একান্তই তার জন্য তৈরি করা হয়েছে পথখানি। সুভাষ আবার ভালো করে চেয়ে দেখে, না, নেই, কোনো খাবার নেই। থেকে সারা শরীর তীব্র যন্ত্রণায় আর খিদায় জ্বলছে। তার শরীরের এক অংশ প্রায় পচে গিয়েছে। সারা ঘরে এক অদ্ভুত গন্ধ, পচা মাংসের গন্ধ। পুজবার হচ্ছে অবিরত তার সারা শরীর দিয়ে।
সে ক্লান্ত, সে দুর্বল, সে একা। সুভাষের চোখ যায় আবার নীল আকাশের দিকে। সুভাষ ভাবে, সমুদ্রও তো নীল, আকাশের মতন বিশাল। সেই সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন শুনতে পায় সুভাষ। সমুদ্রকে বড্ড ভালোবাসে সুভাষ, সেই ছোট থেকে। সে ছোট থেকে কতবারই না সমুদ্রতে গিয়েছে, সে কতই না স্মৃতি আছে সমুদ্রের সাথে তার এক জায়গায় গোছানো করা। তার ইচ্ছে ছিল বড় হয়ে নাবিক হবে, সমুদ্রতে ঘুরবে, সমুদ্রকে জানবে। সেই ইচ্ছাটা সুভাষের এখনো আছে, শুধু দেরি বড় হওয়াতে। কে জানে কবে বড় হবে সে, বড় হবে আর কবেই বা সমুদ্রতে যাবে। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে সুভাষ কি জানি। সুভাষের যখন ঘুম ভাঙে তখন প্রায় বিকেল 4টে। বাইরে জানলার ধারে একটা পাখি এসে বসেছে, রোজ আসে। সুভাষ তাকে খেতে দেয়। এর মধ্যে নিজের খিদের কথা আবার মনে পড়ল সুভাষের। পাগল হয়ে গেল সে খিদেতে। তাকিয়ে দেখে দরজার পাশে খাবার। সুভাষ চৌকি থেকে নিচে পাটা ফেলল। স্বাভাবিক মানুষের মতন পা ফেলে চলতে পারে না সে, তাকে হামাগুড়ি দিয়ে চলতে হয়। কি বিভৎস, তাই না? কোনো মতে দরজার সামনে গিয়ে বসল সুভাষ। 2 পিস পাউরুটি আর একটি দুধের গ্লাস। 1 পিস পাউরুটি কোনো মতে কষ্ট করে খেলো সুভাষ। গিলতে গেলে গলায় খুব ব্যথা হয়, তবু কি করবে, খেতে তো হবেই। তাকে যে বাঁচতে হবে, তাকে যে নাবিক হতে হবে ভবিষ্যতে, সেটা ভুললে চলবে না। তাকে বাঁচতে হবে। সুভাষ দুধের গ্লাসটাকে হাতে তুলে নেয়। দুধটা খেতে যায় সুভাষ, একেবারে ঠান্ডা। আগে যে মা বলতো, বাবা দুধটা গরম গরম খেয়ে নে, ঠান্ডা হলে ভালো লাগবে না, আজ সেটাও ভালো লাগছে। সুভাষ 1 টুকরো রুটি নিয়ে হামাগুড়ি দিয়েই জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রুটিটাকে টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়ে জানলার পাল্লাটা ভালো করে খুলে দিল। আর চেয়ে দেখে সুভাষ সেই নীল আকাশ। ছোট্ট পাখিটি কিচিরমিচির করতে করতে সুভাষের দেওয়া রুটিটি খেলো। পাখিটিকে সুভাষ দেখছে চেয়ে। সুভাষ ভাবছে, পাখিটিও তো খেয়েই চলে যাবে, আবার কাল আসবে। তাহলে কি পাখিটাও স্বার্থপর? তাহলে কি নিজের বলতে কিছুই হয় না? এত অল্প বয়সে বেশি ভাবছে নাকি সুভাষ? মনের মধ্যে একটু হাসল সুভাষ। কি জানি একা থেকে থেকে বোকা হয়ে যাচ্ছে কিনা। এইভাবেই কেটে যায় তার জীবনের 2.5টা বছর। এখন সে এক পূর্ণ কুৎসিত মানুষ। সুভাষের সারা শরীর এক কালো ছোট ছোট গোটা আর পুজোর আস্তরণের শয্যায় ছিল। আজ শুধু মৃত পুরনো গাছের বাকলের মতো তার সারা শরীর কালো আস্তরণে আর শক্ত বাকলের মধ্যে আটকা। মৃত গাছের বাকল যেমন হয়, যেমন ঠিকরে বেরিয়ে আসে, ঠিক তেমনি
সারাদিন সোয়েটার পরে থাকতে হয় সুভাষকে। সূর্যের আলো সুভাষের সহ্য হয় না, তার জন্য অসহ্যনীয় সূর্যের আলো। তার এই অদ্ভুত রোগের কোনো রহস্য ভেদ করা যায়নি। তবে এই রোগের জন্য আজ বেশ বিখ্যাত কিন্তু সুভাষ। অনেকে আসে তার কাছে তার জীবনযাত্রা শুনতে। তখন সুভাষ সবাইকে বলে সমুদ্রের জীবনযাত্রার কথা। সবাই অবাক হয়, তবে সুভাষ কিন্তু নির্বিবাক। সুভাষ একটা মোটা অঙ্কের টাকা পায়। সে তার এই রোগ নিয়ে অত্যন্তই গর্বিত বোধ করে আজকাল। তার রোগ নিয়ে বেশ চিন্তিত কিন্তু বিজ্ঞানীরা। তারা রিসার্চ চালাচ্ছে তার এই রোগ নিয়ে। তার দেহের ওপর তারা রিসার্চ চালাতে চায়। তাই যতদিন সে না মারা যাচ্ছে, তার দেহকে তো কাটা যাবে না। তাই ওপর দিয়েই কোনো মতে রিসার্চ চলছে, আর তার ঠিক থাকবার জন্য টাকা। বড্ড হাসি পায় তার। কতই বড়ই না লালসাই সমাজের, তার পরিবারেরই বা কম কি। আজ তার বয়স অল্প হলেও তার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে সবার প্রতি। সে জানে তার আপন কেউ না, আবার সে এটাও জানে তার আপন কে আছে। যেমনি তার রোগ হতে পারে, এটা রোগ, তবে বন্ধুত্ব কিন্তু রোগ দেখে পালিয়েছে, আর রোগ তাকে সবার কাছে পৌঁছে দিয়েছে। কি জানি কি উলফাল ভাবে সে মনে মনে। এখন সে প্রায় সময়ই জলের সান্নিধ্যে থাকতে খুব পছন্দ করে। জলের পাশে থাকলে নিজেকে খুব সুস্থ মনে করে সুভাষ। তার শরীর যেন সতেজ হয়ে ওঠে জলের পাশে থাকলে। আর ভাবে একা চুপ করে বসে সেই দূর সমুদ্রের কথা। কত জল সেখানে, কতই না গভীর, কতই না বিশাল সমুদ্র। তার মন ছুটে যায় সমুদ্রের পাড়ে। সে শান্ত হয়ে ভাবে সমুদ্রের পাড়ে বালির ওপর হাঁটছে আর হেঁটেই চলছে। শান্ত আবহাওয়া, মৃদু বাতাস, দূর আকাশের দিগন্ত রেখায় সমুদ্র আর সূর্য একসঙ্গে মিশে যাচ্ছে। পরক্ষণেই দপ করে জ্বলে উঠছে লাল আলোয় সারা আকাশ, আবার নিভে গিয়ে জ্বলে উঠছে নীলাভ আকাশে। রাতের আকাশ কি সুন্দর! হাজার হাজার তারা, না লক্ষ লক্ষ, না তারও অধিক। পূর্ণ একটি চাঁদ, তার আলো এসে পড়ছে সমুদ্রের কোলে। সমুদ্র যেন তাকে দোল দিচ্ছে কোলে নিয়ে, আর মিচকে মিচকে হাসছে তারারা। এই সবের মধ্যে সুভাষ নিতান্তই স্বল্প ও ক্ষুদ্র মানুষ। সুভাষের দু চোখ অজান্তেই ভিজে যায় আবার। তার মনে হয় তার চোখও সমুদ্রকে চাইছে, তাই নোনা জলের বহিঃপ্রকাশ করছে তার চোখ। সুভাষ ঠিক করে সে সমুদ্রের কাছে যাবে। তারপরে ভাবনা অনুযায়ী আগামী 5 দিনের মধ্যেই সব ঠিক করে ফেলে সুভাষ এবং বেরিয়েও পড়ে। সে যখন সমুদ্রের তীরবর্তী স্থানে পদার্পণ করে তখন বেলা নেই। গোধূলি পার হয়ে সন্ধ্যা হতে যায়। সুভাষের বাবাও এসেছেন তার সাথে। তারা রাতে হোটেলে আশ্রয় নেয়। সুভাষ সারা রাত ঘুমিয়ে না থেকে জানালা দিয়ে চেয়ে দেখে দূরের নীল আকাশ। সেই নীল আকাশের নিচের নীল সমুদ্র কতই না সুন্দর। বারবার সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে পাথরে।
তার মনে হচ্ছে তাকে যেন আহ্বান জানাচ্ছে সমুদ্র। পরের দিন সকালে সে ঠিক করে সে একাই যাবে সমুদ্রে, মাঝ সমুদ্রে। এই নিয়ে বেশ কিছু লোকের সাথে কথা বলে সুভাষ এবং তার বাবাও। তার একা যাবার তাগিদে যেন কিছু একটা করে দেয় তারা। তার ইচ্ছা মতোই সবটা হয়। একটা নির্দিষ্ট টাইমে জাহাজ ছাড়া হবে, সেখান থেকেই সুভাষ যাবে। সুভাষ ঠিক যে স্থানে নামতে চায় জাহাজ সে স্থানেই সুভাষকে নামিয়ে দেবে একটি বোট সহ, এবং পরবর্তী জাহাজে সুভাষ চলে আসবে। সুভাষ এই কথা শুনে শান্তির ও আনন্দের নিঃশ্বাস ফেলে। তার স্বপ্ন পূরণ হবে। আজই সেই দিন, সমুদ্রের কাছে যাবার দিন। এই দিনের আশা ছিল তার কত না দিন থেকেই। সব সঠিক সময় মতন হয়। তাকে সমুদ্রে নিয়ে যাওয়া হয় এবং বোট সহ তাকে নামিয়েও দেওয়া হয়। মাঝ সমুদ্রে সুভাষ একা। কি অদ্ভুত সুন্দরী না সে দৃশ্য! চোখ যেন আটকে গিয়েছে সুভাষের। এই মুহূর্তে সমগ্র পৃথিবী যেন থমকে গিয়ে আটকে আছে তার কাছে। বিশাল আকাশ খোলা তার মাথার ওপর, তার মধ্যেই সাদা মেঘের ভেলা। নীল জলে দোল খাচ্ছে মেঘগুলি। কতই না আশা ছিল তার আজকের দিনটা সচক্ষে দেখবার। সুভাষের দুই চোখ বয়ে জল পড়ছে। সুভাষ জানে না সে কেন কাঁদছে, তবে এটা সে জানে, এই বিশাল সমুদ্রে সে আর সমুদ্র একা। তবে আর বাধা কোথায় সমুদ্রের কোলে ঢলে পড়তে? সমুদ্র তাকে নিশ্চয়ই স্বার্থের কারণে আগলাবে না, সে তাকে ভালোবেসেই আগলাবে। সমুদ্রের নীল জল কিছুটা হাতে তুলে নিল সুভাষ। তার চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল মিশে গেল সেই জলে। এবার তার ইচ্ছা আরো গভীর হয়ে গেল। আরো গভীরে গিয়ে সমুদ্রকে দেখতে ইচ্ছে হলো সুভাষের। সমুদ্রের বিশাল ঢেউ যেন হাত বাড়িয়ে দিচ্ছে তাকে কোলে নেবার জন্য। একটু জোরে নিঃশ্বাস নিয়েই ঝাঁপ দিল সুভাষ সমুদ্রে। কি শীতল সমুদ্রের জল, কি অসাধারণ অনুভূতি! সর্বশরীর যেন অসাড় হয়ে উঠছে, শীতলতা যেন গ্রাস করছে তাকে। চোখ বন্ধ করে রয়েছে সুভাষ। হাত পা হেলিয়ে দিতে ইচ্ছে করছে তার। এত সুখ কোথায় ছিল এতকাল? এই মহাসমুদ্রে সুভাষ সমুদ্রে মগ্ন। সমুদ্রকে চায় সে। 16 বছরের সুভাষ দীর্ঘ সমুদ্রের কাছে একান্তই ক্ষুদ্র। তবে বিশাল সুভাষের নিজস্ব সুভাষ খুব বেশি। আর ভাবতে পারছে না সুভাষ। সে এখন সমুদ্রকে আলিঙ্গন করে তার সুখ উপলব্ধি করতে আগ্রহী। সমুদ্রের সুখটাই যে সুভাষের কাছে সব থেকে বৃহৎ সুখ। আজকের গল্প এতটাই।